আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, সারা দেশে 4 জনের মৃত্যু। হিটস্ট্রোক থেকে বাঁচতে বেশি বেশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা সংবর্ধনা, দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন মাইল ফলক। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয় ও স্বজনরা প্রার্থিতা প্রত্যাহারে দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত পাশে আছে, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। ভুক্তভোগী ও নিহতদের স্বজনেরা এখনো পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে সারা দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, বুধবার দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরও ছড়াতে পারে। বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকায় মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা ও গরমের অনুভূতি কম বেশি একই রকম থাকতে পারে। তবে তাপমাত্রা আরেকটু বাড়লেও সামনের দিনগুলোতে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেশের 6 বিভাগ ও আরও কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। প্রবাহ যে সতর্কবার্তা সেটা আছে এবং সেটা অব্যাহত থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট এই অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চলে উপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আছে। তুলনামূলকভাবে সিলেট এবং চিটাগাং বিভাগে টেম্পারেচারটা একটু কম, একটু সহনশীল পর্যায়ে। তা বাদে বর্তমান যে বিদ্যমান অবস্থা, তাপপ্রবাহ যে অবস্থা, এটা অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। যদিও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় যদিও বৃষ্টিপাত হয়, এর ফলে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনাটা নেই। দর্শক, এবার যশোর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ধন্যবাদ। আপনি জানেন যে খুলনা বিভাগের যশোর এবং চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপদাহে প্রচণ্ড গরম এবং রৌদ্রের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক এবং শ্রমজীবী মানুষগুলো। আমি আপনার মাধ্যমে যশোরে দেখাতে চাই, যশোরের একটি উল্লেখযোগ্য চিত্রা মোড় এবং দলাঢানা একটু আলোচিত এলাকার মোড়ে, যেখানে জনগণ শূন্যতা অবস্থায় আছে এবং বেশিরভাগই সাধারণ মানুষ ঘর থেকে প্রয়োজনীয় তাগিদে বের হচ্ছে এবং যারা বের হচ্ছে তারা প্রত্যেকে কিন্তু ছাতা এবং ক্যাপ মাথায় দিয়ে বের হচ্ছে এবং প্রয়োজনীয় কাজ শেষ করে তারা আবারই পুনরায় বাসায় ফিরে যাচ্ছে। আমি আপনার মাধ্যম দিয়ে দর্শকদের দেখাতে চাই যে যশোরের বিভিন্ন সামাজিক সংগঠন, আওয়ামী লীগ এবং বিএনপি সহ জাতীয় সামাজিক সংগঠনগুলো ঠান্ডা পানি পান করাচ্ছেন পথচারীদের। যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং শ্রমিক, ভ্যান রিক্সা চালকরা রাস্তায় বেরোচ্ছে, তাদেরকে ঠান্ডা পানি পান করাচ্ছেন। আমি আপনার মাধ্যম দিয়ে দর্শকদের জানাতে চাই, যশোরের এই এখন পর্যন্ত অত্যন্ত গরম এবং বিদ্যমান রয়েছেন, যারা হলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বয়স্ক এবং শিশুরা। শরীফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। অপরিকল্পিত ইট কংক্রিটের নগরে গাছপালা ও জলাধার কমে যাওয়ায় রাজধানীতে গরম দিন দিন তীব্র হচ্ছে। রাতেও থাকছে ভ্যাপসা গরম। বিশেষজ্ঞরা বলছেন, জলাভূমি কিংবা সবুজ কমে যাওয়ায় ঢাকার কিছু এলাকা স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে পড়ছে। তাই তাপমাত্রার চেয়ে গরম অনুভূত হচ্ছে বেশি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৈশাখের শুরুতে রুক্ষ শুষ্ক হয়ে উঠেছে প্রকৃতি, বেড়েই চলেছে সূর্যের তেজ। কয়েকদিন ধরেই 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। শনিবার রাজধানীতে এই মৌসুমের সর্বোচ্চ 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত এপ্রিলে ঢাকার গড় তাপমাত্রা থাকে 33.7 ডিগ্রি সেলসিয়াস। গত বছর 16 এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 58 বছরের মধ্যে সর্বোচ্চ। 1965 সালের এপ্রিল মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াস, আর 1960 সালে ঢাকায় পারদ উঠেছিল রেকর্ড 42.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার তাপমাত্রা বৃদ্ধির পেছনে দায়ী এর জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, জলাভূমি ভরাট ও গাছপালা কেটে ফেলা। শহরের সবুজ মাঠ, খোলা জায়গা ও পুকুর খাল ধ্বংসের কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে তাপমাত্রা ভিন্ন অনুভূত হয়। সবুজের অভাব এবং ঘরের ছাদে টিনের ব্যবহারের কারণে দরিদ্রতম এলাকাগুলোতে গরম বেশি। এগুলো দিনের বেলা সূর্যের তাপ ধরে রাখে এবং রাতে খুব দ্রুত তাপ ছাড়তে পারে না। এই অঞ্চলগুলো উঁচু ভবন বেষ্টিত হওয়ায় সহজে বাতাস প্রবাহিত হয় না, তাই গরম বাতাস আটকে থাকে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP এর গবেষণা অনুযায়ী গত 28 বছরে রাজধানী থেকে 24 বর্গ কিলোমিটার আয়তনের জলাধার উধাও হয়ে গেছে। এ সময় প্রায় 10 বর্গ কিলোমিটার সবুজের মৃত্যু হয়েছে। 1995 সালে রাজধানীতে জলাধার ও জলাভূমি ছিল 30.25 বর্গ কিলোমিটার। 2023 সালে তা মাত্র 4.28 বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমানে রাজধানীর মাত্র 2.91% জলাধার ও 7.9% সবুজ রয়েছে। অথচ একটি আদর্শ শহরে 12% জলাভূমি ও 15% এলাকায় সবুজ থাকা প্রয়োজন। BIPর গবেষণা তথ্য অনুযায়ী যে কোনো শহর এলাকায় কংক্রিটের শতকরা হারের পরিমাণ হওয়া উচিত 40%, যা সর্বোচ্চ 50% পর্যন্ত যেতে পারে। অথচ ঢাকার বেশিরভাগ জায়গায় কংক্রিটের হার 80 থেকে 90%, কোনো কোনো জায়গায় তা 90% ছাড়িয়ে গেছে। ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা 2 কোটিরও বেশি, যেটি প্রত্যক্ষভাবে তাপমাত্রা বৃদ্ধি করছে। বৃক্ষের ক্রমাগত উজাড়ের কারণে ঢাকা এখন হিট আইল্যান্ড হিসেবে কাজ করে। ঢাকার তাপমাত্রা গরম হওয়ার কারণের মধ্যে রয়েছে জনবহুল নগরী, অপরিকল্পিত নগরায়ন, ভাটার কার্বন, গাড়ির কালো ধোঁয়া ও অতিমাত্রায় এসির ব্যবহার। রাতের বেলা শহরে ডিজেল চালিত ট্রাক চলাচল করায় ঢাকা এখন দূষিত নগরীতে পরিণত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাতক্ষীরার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এতে দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। গত কয়েকদিনে সাতক্ষীরার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র গরমে পানি শূন্যতা ও হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে অসহনীয় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আশ্রয় নিচ্ছেন শহরের বিভিন্ন গাছের নিচে। প্রচণ্ড এই গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এত গরম, মানে গরমে মানুষ তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, কোনো কাজ কাম করতে পারছে, কিছু করতে পারছে না। গরমে ইজি বাইকে উঠতেছে, সব আমাদের ভ্যানে উঠতেছে না, আমরা কি করব? এদিকে তীব্র তাপদাহে পানি স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদনও। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। অতিরিক্ত তাপ পড়তেছে, যার কারণে আমাদের ঘেরের পানি গরম হচ্ছে, মাছ অক্সিজেন ফেল করছে, মাছ মারা যাচ্ছে। পানি এত পরিমাণ গরম হচ্ছে যে পানিতে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছে না। তাপদাহে কৃষকদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলার এই কৃষি কর্মকর্তা। বিভিন্ন যে সবজি আছে সেইগুলোতে নিয়মিত সেচ প্রদান করে এই তীব্র থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষি বিভাগ কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে দিতে এবং তাদের পাশে আছে। প্রচণ্ড এই গরমে পানি শূন্যতা ও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন। এই ধরনের ক্ষেত্রে পানি না খেয়ে রোদে কাজ করলে এবং অতিরিক্ত পরিশ্রম করলে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। মোটামুটি এইগুলো যদি আমরা একটু মেনটেন করি তাহলে হিট স্ট্রোকের পরিমাণ কমে যাবে। তারপরে যদি সমস্যা হয় স্বাস্থ্য কেন্দ্রগুলো তো আছেই। বিগত 13 বছরের মধ্যে এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানান সাতক্ষীরা আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। সাময়িকভাবে যখন বৃষ্টি হবে হয়তো তখন একটু কমবে তাপমাত্রা, কিন্তু পরেই আবার তাপমাত্রা বেড়ে যাবে আর কি। 2009 সালে সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ 13 বছর পর এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, উত্তরাঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, তাপপ্রবাহের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান।
জি উর্মি, যেমনটা বলছিলেন যে আসলে রংপুরে কিন্তু বেশ কদিন ধরেই যে তীব্র তাপদাহের পাশাপাশি কিন্তু তীব্র লোডশেডিং এর কবলে উত্তরের জনজীবন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে যদি রংপুরের আবহাওয়ার কথা যদি বলি, যে রংপুর যে আবহাওয়া অফিস কিন্তু তারা যে তাপমাত্রা নির্ধারণ করেছে, আজকে কিন্তু 37°C তাপমাত্রা রংপুরে বিরাজ করছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এই তীব্র তাপদাহে যে অতিষ্ঠ জনজীবন, একদিকে যেমন সাধারণ মানুষ অর্থাৎ কর্মজীবী যে মানুষরা, তারা খেটে খাওয়া মানুষ, সেই মানুষগুলো কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে, কর্মে যেতে পারছে না। এবং এরপরে আমরা দেখেছি যে বিশেষ করে রাস্তায় কিন্তু যে মানুষ চলাচল, সেটি কিন্তু এই তীব্র তাপদাহের কারণে কিন্তু মানুষ চলাচলও খুব একটা চোখে পড়ে না। তবে বিশেষ করে যে এখন বোরো সময়, এখন বোরোর যে পুরো মৌসুম, এই মৌসুমে কিন্তু ধান খেতে আমরা দেখেছি যে ঘন ঘন লোডশেডিং এর ফলে সেখানে ধান চাষে অর্থাৎ বোরো আবাদ যারা করেছে চাষিরা কিন্তু অনেক দুশ্চিন্তায় রয়েছে, কারণ জমিতে এই সময়টায় পর্যাপ্ত যে পানির যেটি প্রয়োজন সেটি কিন্তু মিলছে না। কারণ এখন কিন্তু পানি অনেক নিচে স্তরে চলে যাওয়ার কারণে কিন্তু এখানে ধানের যে বড় জমিগুলোতে কিন্তু তারা সেভাবে সেচ ব্যাহত হয়, কিন্তু তাদের যে ভালো ফলনীয় কিন্তু সংখ্যা দিয়েছে এখানকার কৃষকদের। তবে সব মিলে যদি বলি যে রংপুরে তীব্র তাপদাহের পাশাপাশি এই যে তীব্র লোডশেডিং, এই লোডশেডিং এর কবলে কিন্তু উত্তরের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এখানকার মানুষজন কিন্তু আসলে এক ধরনের হাসফাস অবস্থায় রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু রোগীদের একটি বাড়তি চাপ আমরা দেখেছি। বিশেষ করে শিশুরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে তারা মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা নিচ্ছে এবং ডাক্তাররাও যেটি বলছেন যে গরমজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুরা কিন্তু মেডিকেলে ভর্তি হচ্ছেন সবচাইতে বেশি। এবং তারা যেটি বারবারই পরামর্শ দিয়ে যাচ্ছেন যে যেন বিনা প্রয়োজনে এই তীব্র তাপদাহে বা এই তীব্র গরমে যেন রোদে মানুষজন বের না হয়, সেটি কিন্তু বারংবার কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে সব মিলে যদি বলি যে রংপুরে কিন্তু এই মুহূর্তে যে তীব্র তাপদাহের পাশাপাশি যে তীব্র লোডশেডিং এর কবলে কিন্তু আমরা রয়েছি রংপুরের মানুষজন। এই ছিল আমার কাছে রংপুর থেকে তীব্র তাপদাহের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উত্তরাঞ্চলের তাপপ্রবাহের সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। 5 দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের ডংমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SM আরিফের রিপোর্ট। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে 6 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থাইল্যান্ডে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে বুধবার সকাল 10:13 সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জানুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেবেন। এই সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা প্রসারে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সইয়ের সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষত বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা আরও সুযোগ তৈরি হবে। 25 এপ্রিল ইউএন এসক্যাপের 80তম অধিবেশনে যোগদান এবং ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিহা আলিস জাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। SM আরিফ, মাই টিভি। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয় এবং স্বজনদের প্রার্থী না হতে দলীয় যে নির্দেশনা তা না মানলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে কয়েকজন প্রত্যাহার করলেও অধিকাংশরাই প্রত্যাহার করেননি। তবে নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। প্রত্যাহার কেউ কেউ করেছে, কেউ কেউ করেননি। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা
আমাদের পার্টিতে আছে, সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সহ 3 জনকে এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল 23 এপ্রিল স্থানীয় ভোটার মোহাম্মদ হামিদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া একটি রিট দায়ের করেন। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে, তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা করছে ভারত। পরে ভারতীয় হাইকমিশনার বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী 2 দেশের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশ একই সঙ্গে কাজ করতে পারে। Both India and Bangladesh are prone to similar kinds of natural disasters, and therefore this is a very natural area for our cooperation. We also discussed how we can help Bangladesh in building some of cyclone shelters in vulnerable areas. And I'm very happy that Honorable Minister was supportive of all the initiatives that we discussed, and we look forward to good implementation of the understandings that we have. জলবায়ু ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশ আর ধরেন ইন্ডিয়ার একই পরিবেশে একরকমই প্রকৃতি, জিওলজিক্যাল কন্ডিশনও সেম। সুতরাং আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং পরস্পরের যে আমাদের অভিজ্ঞতা সেটা আমরা বিনিময় করব, সেগুলো আমরা একমত হয়েছি। মিয়ানমার থেকে দেশে ফিরেছেন 173 বাংলাদেশি নাগরিক। সেখানে কারাভোগ শেষে আজ দুপুর 1:45টার দিকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়াছড়া বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছে। এরপর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। মায়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মঙ্গলবার 173 বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশ্যে রওনা হন। তাদের নিয়ে মায়ানমারের জাহাজ চিন ডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করে। 173 জনের মধ্যে 129 জন কক্সবাজার, 30 জন বান্দরবান, 7 জন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার 1 জন করে রয়েছেন। বাংলাদেশের পোশাক শিল্পে দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম সাভারের রানা প্লাজা। দীর্ঘ 11 বছরেও ভুক্তভোগী ও স্বজনেরা পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ। নিহতদের স্মরণে এখনও রানা প্লাজার সামনে করেন আহাজারি স্বজনরা। দোষীদের শাস্তি, ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি এখনও তাদের মুখে। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বাংলাদেশের পোশাক শিল্পের কালো অধ্যায় 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনায় 1138 জন শ্রমিক নিহত এবং 2438 জন আহত অবস্থায় উদ্ধার করা হয়। 1 দশক পার হয়ে 11 বছর পড়লেও থামেনি স্বজনদের কান্নাও। দুর্ঘটনার দিন স্মরণ করে ঘটনাস্থলে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। নিহতদের স্মরণে এসে ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ভরণ পোষণ না পাওয়ায় হতাশ নিহতের স্বজনরা। এতে দাঁড়াইলে আমার কাজ দিবে না, তো আমি কি করে খাবো? আমার তো কোনো আর্থিক অবস্থা নাই। রান্নার শাস্তি চাই, তো রান্নার শাস্তি তো হইতেছিল। আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কোনো বিচার পাইনি। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, কিন্তু আমরা চাই আমাদের পুনর্বাসন, আমাদের ক্ষতিপূরণ, আমাদের সুচিকিৎসা, খুনিদের শাস্তি, এটাই আমার দাবি। যারা মারা গেছেন বা যারা এখনো ইনজুরি হয়ে বেঁচে আছেন, তাদের যে প্রাপ্তিটা এখনো পায়নি। রানার যে শাস্তিটা হওয়ার কথা সেটা এখনো হয়নি, এবং তাদের সরকার বাদী হয়ে রানার বিরুদ্ধে একটা ব্যতিক্রম ধর্মী একটা বিচার করা উচিত। বিচার দীর্ঘায়িত হওয়া ও উপযুক্ত ক্ষতিপূরণের জন্য পুরনো আইন বদলেরও দাবি জানান পোশাক শ্রমিকদের অধিকারের দাবি জানানো সংগঠনগুলো। আমাদের শ্রমিকদের জন্য আমরা ভিক্ষা না, আমরা অধিকার চাই। একটা শ্রমিক যখন বেঁচে থাকলে সে আজীবন কাজ করে আজীবন ইনকাম করতো, এর জন্য তাকে এক জীবন সমান ক্ষতিপূরণ দিতে হবে। যে ক্ষতিপূরণের আইন আছে আমরা মনে করি সেটা যথেষ্ট না। 13 সালে ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এখন 2 লাখ থেকে 2.5 লাখ। আমরা মনে করি এটা মোটেই যথেষ্ট না এবং সম্মানজনক না। আমরা মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণের আইন চাই।
রানা প্লাজা ধসের ঘটনায় বিচার দ্রুত সম্পন্ন এবং বর্তমান বাজার মূল্যে ক্ষতিপূরণ দেওয়া হোক এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যদের। ইলিয়াস কমল, মাই টিভি। আজ বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের রাজধানী ঢাকা সহ দেশের 64 জেলায় শব্দ দূষণ বিরোধী অভিযান যেন কাজের গরু কিতাবে রয়েছে এমন পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত শব্দ দূষণ বধির সহ রোগ বৃদ্ধি সহ শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। মনির হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার পালিত হয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। পরিবেশ অধিদপ্তর বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন 1996 সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে। শব্দ দূষণের কারণে আইনি ব্যবস্থা যেন কাগজে কলমে সীমাবদ্ধ বলে অভিযোগ নগরবাসীর। শব্দ দূষণের ফলে আমরা ধীরে ধীরে বধির হয়ে যাচ্ছি, এটা আমরা ভুলেই গেছি। শ্রবণ শক্তি যেরকম হয়েছে কমে যাচ্ছে দিন দিন, কিশোর যারা আছে তাদের বিকশিত হচ্ছে না। কোনো একটা লোক অন্যদিকে তাকায় যাচ্ছে, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্নটা দেওয়া। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিশেষজ্ঞ তুলে ধরেন উচ্চমাত্রার হর্নের শব্দের ক্ষতির দিক। অতিরিক্ত শব্দ দূষণের ফলে যে প্রভাবগুলো আসে সেটা হচ্ছে, এক নম্বর মানুষের শ্রবণ শক্তি লস হয়, আমাদের মেমোরি লস হয়, এমনকি অতিরিক্ত শব্দ দূষণের ফলে মানুষের যে ধৈর্যচ্যুতি ঘটে, ইরিটেশন বা বিরক্তিকর হয়। পরামর্শ দিলেন আইনি ব্যবস্থা জোরদার সহ সচেতনতা সৃষ্টির। আইন প্রয়োগকারী সংস্থাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, যারা এই বিষয়ের সাথে জড়িত আছে বা শব্দ দূষণের সাথে যারা সচেতন বা আইনকে যারা ভায়োলেট করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। শব্দ দূষণের এমন সাইনবোর্ড রাজধানী নগর জুড়ে দেয়া থাকলেও তা কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু সজাগ হলে এই আইন বাস্তবায়ন করা সম্ভব, তাহলে মানুষ আরও সচেতন হবে বলে মনে করেন বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষ। শাহবাগ থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার রুটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকালে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা জংশনে এ ঘটনা ঘটে, তবে কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধার করতে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে কক্সবাজার চট্টগ্রাম রুটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি বলেন, সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ওই বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল 10টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বিকট শব্দে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান তিনি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। সারা দেশে 4 জনের মৃত্যু। হিটস্ট্রোক থেকে বাঁচতে বেশি বেশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা সংবর্ধনা, 2 দেশের সম্পর্ক উন্নয়নের নতুন মাইলফলক। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয় ও স্বজনরা প্রার্থিতা প্রত্যাহারে দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। কক্সবাজারে কত রোহিঙ্গাকে বোর্ডার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত পাশে আছে, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। ভুক্তভোগী ও নিহতদের স্বজনেরা এখনো পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশের ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।